আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, জনসভায় বললেন তারেক রহমান। সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলেন সেনা কর্মকর্তারা, জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি। বাংলাদেশকে $500 কোটি সহায়তা দেবে আইডিবি, $200 কোটি দেবে বিশ্বব্যাংক। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় ভারত, জানালেন জয়শঙ্কর। অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম মনোপুত না হলেও তাদের ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিকালে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের মূল কার্যক্রম শুরুর নির্ধারিত সময় বেলা 2:30 হলেও তার অনেক আগে থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুরের পরেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। নেতাকর্মীদের স্লোগান আর পদচারণায় জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। সমাবেশে নেতারা দাবি করেন এখনো গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে, বলেন কোনোভাবেই গণতন্ত্র লুট হতে দেয়া যাবে না। সেই জন্যে গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। আমরা প্রয়োজনীয় সময় দেব, তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব, এই কথা মনে ভুললে হবে না। কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনারা ওদের আজীবনী ক্ষমতায় থাকতে চান, সেই চিন্তা করবেন না। সেই দুঃশাসন, সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যু আর ব্যর্থতার প্রসঙ্গে কথা বলেন তিনি। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিই টেকসই এবং কার্যকর হয় না। কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। হাসিনা সরকারের আমলে যে অনিয়ম ও হত্যা গুম হয়েছে তারও বিচারের দাবি ওঠে সমাবেশ থেকে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির ডাকা সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নামে। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বিএনপির সমাবেশে অংশ নিতে মঙ্গলবার দুপুর থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন সবাই। মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে পৌঁছান নেতাকর্মীরা। বেলা 2:30টায় সমাবেশ শুরুর আগেই রাজধানীর নয়াপল্টন ও এর আশেপাশের এলাকা বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আমরা আজকে সমাবেশ করে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এই সমাবেশ আজকে সফল হবে। 16 বছর পরে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করতেছি, বুক ফুলে আমরা কাজ করতে পারছি। জনগণ আস্থা আছে বলে এখনো আমরা রাজপথে ঠিক আছি। জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। সমাবেশে অংশ নিতে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জের নেতাকর্মীরা আসেন। বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে ওঠে নয়াপল্টন। দীর্ঘদিন পর বাধাহীনভাবে সমাবেশে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। সমস্ত ব্যারিকেড পেরিয়ে আমরা আসতে হতো নয়াপল্টনে।
এখন আল্লাহর রহমতে আমরা শান্তিতে আসতে পারতেছি। বাধা অনুভব করি না, এখন আমাদের কোনো বাধা নাই ইনশাআল্লাহ। আমরা এখন খুবই আনন্দিত, মানুষ সমাবেশ করতে পারছি, কথা বলতে পারছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি বক্তব্যের পর শেষ হয় সমাবেশ। তার নির্দেশ মতো সামনের দিনগুলোতে কাজ করবেন বলে জানান নেতাকর্মীরা। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ইনশাআল্লাহ একটি সুন্দর বাংলাদেশ এই প্রজন্ম পাবে। এই সরকারের যে সকল কর্মকাণ্ড সংস্কার চলছে সেটাকে সমর্থন করতে হবে, কোনো প্রকার উচ্ছৃঙ্খলতার কোনো সুযোগ নেই। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল ও আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা দেয়। তবে সমাবেশ শেষে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে শোভাযাত্রা, সমাবেশ ও মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজশাহীর আলুপট্টিতে আয়োজিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয়নি। ভোটের মধ্য দিয়ে যেদিন জনগণ তার পছন্দের প্রার্থী নির্বাচন করবে সেই দিনই গণতন্ত্রের সুবাতাস বইবে। আমাদের নেতা বলেছে গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবে, সেই দিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সুবাতাস বইবে। দ্রুত নির্বাচনের মাধ্যমে সংসদীয় সরকারকে দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রামে সমাবেশে তিনি বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করলে সামনের দিনগুলোতে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে জাতীয় সরকার গঠন করে আন্তর্জাতিক আদালতে খুনিদের বিচার করবে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ফরিদপুরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সমর্থন রয়েছে। ময়মনসিংহে বিএনপির আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে তিনি এই কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনগণ মুখিয়ে আছে যে কখন ভোট হবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আজ থেকেই এটি কার্যকর হয়েছে। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল। প্রতিবেশী হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক জারি রাখতে ভারত আগ্রহী। জয়শঙ্কর আরও জানান, এই সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় তারা। নরেন্দ্র মোদী সরকারের 3য় দফায় শাসনের 100 দিন উপলক্ষে জয়শঙ্কর এনডিটিভির সঙ্গে কথা বলেন। সেখানেই পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি।
ঢাকা ও এর আশপাশে সংঘটিত স্পর্শকাতর ও আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি। পর্যায়ক্রমে সারা দেশের সংঘটিত অপরাধের বিচার করা হবে। এদিকে মঙ্গলবারও ট্রাইব্যুনালে 3টি অভিযোগ পড়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। দেখি আমার ছেলের লাশটা সাদা চাদর দিয়ে ঢাকা। আমি বললাম যে চাদর দিয়ে একটু উঠে দেখি, কথা আপনার কি? আমি বলছি আমার ছেলে। তো দেখি যে আমার ছেলে সমস্ত শরীরে মাথায় এবং বুকে পাঁচটা গুলি করছে আমার ছেলের মাথায় এবং বুকে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় একমাত্র ছেলে নিহত এবং তার পরবর্তী ঘটনার বর্ণনা দেন এই হতভাগা বাবা। বাগেরহাটের চিতলমারি থেকে তার এসএসসি পাশ করা ছেলে সাব্বির ইসলাম সাকিব বোনের বাড়িতে বেড়াতে ঢাকায় এসে আন্দোলনে যোগ দেয়। এক পর্যায়ে ঢাকার উত্তরা এলাকায় সে গুলিতে নিহত হয়। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি অনেক কষ্টে ঢাকায় আসেন। মরদেহ নিয়ে বাড়িতে ফিরতে দফায় দফায় পেতে হয় বাধা। অনেক কষ্টে বাড়িতে পৌঁছার পর পুলিশের নির্দেশে রাত 3টায় বাধ্য হন দাফন করতে। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, চারদিক পুলিশ আর পুলিশ। তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনারা লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো। তখন আমরা অন্য উপনয় তাকে বললাম যে বাবা আমার একটা মাত্র ছেলে, আমরা কালকে সকাল 10টার সময় পর্যন্ত সময় দাও, আমরা সকাল 10টার সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না। সে আমাদের 3টার সময় লাশ নিয়েছি, 40 মিনিট টাইম দিয়েছে। 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। আন্দোলন আমাদের লাশ নিয়ে যায়। নির্মম এই ঘটনার বিচার পাওয়ার আশায় তিনি মেয়েকে সাথে নিয়ে ঢাকায় আসেন। অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 60 জনের নাম উল্লেখ করার পাশাপাশি পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি জানান, স্পর্শকাতর ও আলোচিত হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিচার করা হবে। উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে। এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। তিনি জানান, কত দ্রুত বিচার করা যাবে তা ট্রাইব্যুনাল পুনর্গঠনের উপর নির্ভর করছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। নতুন কোনো রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটা অন্তর্বর্তী সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার, এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে বসা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই তথ্য জানান। বলেন, 1 সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা দেয়া শুরু হবে এবং পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তা দেয়া হবে। নাহিদ আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের
তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 800 শহীদ এবং 20,000-এর বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 700 পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। সব পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে স্মরণসভা করা হবে। আমরা এই সপ্তাহ থেকেই যে আমাদের প্রথম উদ্যোগ যে জরুরি আর্থিক সহায়তা ইমিডিয়েট ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে এবং এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন, এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। বাংলাদেশকে $500 কোটি অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন আইডিবির রিজিওনাল হাব ম্যানেজার নাসির সুলাইমান। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে $200 কোটি সহায়তার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের প্রধান আব্দুল্লাহ এসেক। দেশের 11টি জেলায় সাম্প্রতিক বন্যায় প্রায় 14,270 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণে আর্থিক সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। ব্যাংকটির রিজিওনাল হাব প্রধান মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে কথা জানান। পরে কথা বলেন অর্থ উপদেষ্টা। এই যে রিসেন্ট ফ্লাড এবং ওরা অলরেডি সিলেটে সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে, এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে, অতএব এইগুলো ওরা সহায়তা দেবে। মোদ্দা কথা যে আমাদের রুরাল রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য ওরা সাহায্য দেবে। বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং জলবায়ুর প্রভাবজনিত ঝুঁকি মোকাবেলায় সহায়তা দেবে বহুজাতিক সংস্থাটি। আগামী 3 বছরে আমরা অর্থ সহায়তা দেব। এটা অন্যান্য ইসলামিক দেশের মতো পলিসি অনুযায়ী হবে। অর্থের পরিমাণ 4 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার। পরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ম্যাথিউ এ ভার্গিস বৈঠকে নেতৃত্ব দেন। পরে অর্থ উপদেষ্টা জানান, জাতীয় বাজেট ও দেশের সংস্কারের জন্য সহায়তা চাওয়া হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের প্রধান আব্দুল্লাহ শেখ। বৈঠকে দাতা সংস্থাটি বাংলাদেশকে $200 কোটি সহায়তার আশ্বাস দেয়। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। পৃথক দুটি হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। রাজধানীর ভাসানটেক থানায় দায়ের করা হত্যা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আর রমনা থানায় দায়ের করা হত্যা মামলায় 71 টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও লেখক শাহরিয়ার কবিরকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত করেছে আদালত। একই সঙ্গে যাত্রাবাড়ি থানার আরেক হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রাজিবুল হক হত্যার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে নিহতের পরিবার। দুপুরে জাতীয় প্রেসক্লাবে নিহতের পরিবারের পক্ষে তার বড় মামা অধ্যাপক শফিকুল ইসলাম লিখিত বক্তব্যে এই দাবি জানান। বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে ক্যাপ্টেন রাজিবুল হক হত্যার সম্পর্ক আছে দাবি করে তিনি বলেন, 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড এবং ক্যাপ্টেন রাজীব হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। যারা পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারাই হত্যাকাণ্ডের সত্য ঘটনা ধামাচাপা দিতে ক্যাপ্টেন রাজীবকে হত্যা করে তার মৃত্যুকে আত্মহত্যা বলে অপবাদ দিয়েছিল। বলেন, হত্যাকাণ্ডের বেশ কয়েক মাস পর সেনাবাহিনীর 3 সদস্যের তদন্ত দলের 2 জন রাজীবের পরিবারকে জানায় রাজীবকে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে এটি তারা জানেন। তবে তখনকার পরিস্থিতির প্রেক্ষাপটে রাজীবের পরিবারকে কিছু জানাতে পারেননি। বিডিআর হত্যাকাণ্ডের কিছুদিন পর 7 মার্চ মারা যান ক্যাপ্টেন রাজীব।
আবহাওয়ার পরিবর্তনের ফলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই জ্বর, ঠান্ডা, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত শিশু কম। চিকিৎসকরা বলছেন, বর্তমানে পরিবেশের মধ্যে ব্রঙ্কিওলাইটিস বা নিউমোনিয়ার ভাইরাস রয়েছে। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট জরুরি বিভাগের সামনে এমনই ভিড়। নানান বয়সী বাচ্চার অসুস্থতা নিয়ে চিকিৎসকের অপেক্ষায় স্বজনেরা। অতিরিক্ত রোগীর চাপে অনেকেই সেবা নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না। আমরা এসে অনেক সিরিয়াল দেই, সিরিয়াল দেওয়ার পরে দেখা যায় যে সিরিয়ালের ভিতরেও তারা তাদের স্বজন প্রীতি থাকে, বিভিন্ন থাকে, তারা বিভিন্ন রোগী ঢুকায়, আমাদেরকে ঢুকতে দেয় না। সাধারণ জনগণ অনেক ভোগান্তির মধ্যে আছে। হাসপাতালের শিশু ওয়ার্ডেও দেখা গেল রোগীদের ভিড়। 2-3 দিনের জ্বর নিয়ে আবার বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ভুগে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এ নিয়ে 8 বার হসপিটালে ভর্তি ছিলাম। শ্বাসকষ্ট, কাশি। ডাক্তার বলছে যে শোয়ে খাওয়া নেই, ওই খাবার মানে শ্বাসনালীতে খাবার চলে গেছে, এই জন্য এই সমস্যা হয়েছে। ওর নিউমোনিয়া, শ্বাসকষ্ট আর ওই লাংসে পানি জমছে। 15 দিন। চিকিৎসকরা জানান, আবহাওয়ার পরিবর্তন এবং ভাইরাসের কারণে রোগী বাড়ছে। আমরা দেখেছি গত 1 থেকে 1.5 সপ্তাহে আমাদের আউট পেশেন্টে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। হাসপাতালে কোনো বেড ফাঁকা পাওয়া যায় না। যখন এমন একটা সিচুয়েশন হয় তখন ধরে নিতে হবে যে বাইরে একটা ব্রঙ্কিওলাইটিস এবং শ্বাসকষ্ট বা কাশিজনিত নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। এবং রিসেন্টলি 3 মাসের নিচের বাচ্চাদের একটা কাশ হচ্ছে, আমরা বলি হুপ লাইক কফ। হুপিং কফ হলে যেরকম কাশি হয় ঠিক সেম রকমের কাশি, মানে তীব্র কাশি, কাশতে কাশতে বাচ্চা বমি করে দিচ্ছে, নীল হয়ে যাচ্ছে, খেতে পারছে না। সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা এবং সংক্রমিত ব্যক্তি সংস্পর্শ থেকে শিশুকে দূরে রাখার পরামর্শ তাঁর। যে বাচ্চাটা ইনফেক্টেড হলো তাকে যদি আমরা কিছু আবরণের মধ্যে রাখতে পারি, সে যদি মাস্ক পরে, সে যদি রুমাল ব্যবহার করে, হ্যান্ড ওয়াশিংটা যদি আমরা করতে পারি, তাকে যদি ওই পার্টিকুলার টাইমে যদি 2-1 দিন স্কুলে বন্ধ রাখতে পারি, তাহলে এটা স্প্রেড হবে না কমিউনিটিতে। 2 দিনের মধ্যে জ্বর না কমলে শিশুদের দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ এই চিকিৎসকের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবার শিল্পকলা একাডেমিতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন শিল্পকলার পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। দুপুর 12:30টার পর জ্যোতি অফিস কক্ষে প্রবেশ করলে বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে জ্যোতি দরজা বন্ধ করে দেন। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে শিল্পকলা একাডেমি ত্যাগ করেন। 2023 সালের মার্চে জ্যোতিকা জ্যোতিকে শিল্পকলায় পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। শিল্পকলা থেকে বেরিয়ে এক ফেসবুক লাইভে জ্যোতিকা জ্যোতি জানান, গত সরকার তাঁকে 2 বছর মেয়াদের চুক্তিভিত্তিক চাকরির সুযোগ দিয়েছিল, সেই মেয়াদ এখনো আছে। সরকার পতনের পর আগের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কোনো খবর তিনি পাননি। তবে শিল্পকলার নেতাকর্মীরা দাবি করেন, জ্যোতি গুরুত্বপূর্ণ কাগজপত্র সরাতে এসেছিলেন। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর উপরাজ্যপাল VK সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন কেজরিওয়াল। একই সঙ্গে সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানান আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা অতিশী মার্লেনা। সংবাদ মাধ্যমকে কেজরিওয়ালের পদত্যাগ প্রসঙ্গে অতিশী বলেন, বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তার পক্ষে যথেষ্ট নয়। জনগণের রায় না পাওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না। আবগারি মামলায় দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি কেজরিওয়াল, কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরই আপ প্রধান পদত্যাগের ঘোষণা দেন। দেশের ক্রীড়াঙ্গনে সফলতা এনে দিচ্ছেন প্রবাসী অ্যাথলেটরা। এবার যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত ফেরদৌস পদক জিতেছেন বক্সিংয়ে। পোল্যান্ডের আন্তর্জাতিক মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এটা বাংলাদেশি কোনো বক্সারের ইউরোপে প্রথম পদক জয়। জিন্নাত ফেরদৌস বাংলাদেশি বংশোদ্ভূত হলেও নিজেকে বক্সার হিসাবে গড়ে তুলেছেন যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক নানা আসরে লাল সবুজের হয়ে অংশ নিয়েছেন এই বক্সার। তার অর্জনের সঙ্গে যুক্ত আছে বাংলাদেশের নামও। অলিম্পিক্সে পদক জয়ী বক্সার ছাড়াও ইউরোপ, এশিয়া ও আফ্রিকার 17 দেশের খেলোয়াড়রা এই আসরে অংশ নেন। ইউরোপীয় বক্সিং কনফেডারেশনের আয়োজনে 2 থেকে 7 সেপ্টেম্বর পোল্যান্ডের গ্লিউইসে অনুষ্ঠিত হয় 19তম আন্তর্জাতিক সিলেসিয়ান মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ।
প্যারিস অলিম্পিকে খেলা অনেক বক্সারও অংশ নেন এই প্রতিযোগিতায়। 52 কেজি এলিট ক্লাব ওজন শ্রেণীতে হাঙ্গেরির কাতা পেপকে 2 বাউটে 5-0 পয়েন্টে হারান জিন্নাত। তবে সেমিফাইনালে ইউক্রেনের দারিয়া ওলহার কাছে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। জিন্নাতের পদক জয় বাংলাদেশের বক্সিংয়ের জন্য অনেক বড় একটি সাফল্য। এই সফলতা দেশের বক্সিংকে আরও এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক। বিখ্যাতমান নাম কি ফলে পরিচয়, সেটা দেখলেও আপনার দৃশ্যমান হয় যে আসলে বক্সিং এগোচ্ছে না পিছোচ্ছে। যেভাবে আগাচ্ছি যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ, যেটা হয়তো আপনারা জানেন নেপালে যেটা আমাদের এশিয়ান গেমস হয়েছে সেখানে কিন্তু আমাদের বক্সার 9 জন বক্সারকে 7টা পদক আমরা অর্জন করছি। এর আগে চলতি বছরের 23 এপ্রিল প্রথম বাংলাদেশি হিসাবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেন জিন্নাত ফেরদৌস। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, জনসভায় বললেন তারেক রহমান। সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলেন সেনা কর্মকর্তারা, জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি। বাংলাদেশকে $500 কোটি সহায়তা দেবে আইডিবি, $200 কোটি দেবে বিশ্বব্যাংক। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় ভারত, জানালেন জয়শঙ্কর। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।